সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৫০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দার্জিলিং থেকে বিষ্ণু কত রকম পাথর এনেছে। এক একটা পাথর দেখলে মনে হয় কি অসম্ভব দামি, কত রকম রং। অথচ বিষ্ণু বলল একটাও কেনেনি, সবও নিজে কুড়িয়েছে। বিষ্ণুরা দার্জিলিং থেকে কালিম্পং, গ্যাংটক পর্যন্ত ঘুরে এসেছে। আমাকে বিষ্ণু বলল, তুই গেলি না তো, গেলে দেখতিস কি মজাই যে হতো। আমি লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। যে জায়গায় এমন সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় সে তো স্বপ্নের দেশ। বাবা আমাকে যেতে দেননি। ঠিক আছে, বড় হয়ে আমি ১০০ বার যাব, ১০০০ বার যাব, তখন তো কেউ আমাকে আটকাতে পারবে না। বিষ্ণু দরজা জানালা বন্ধ করে ঘর অন্ধকার করে দিল। তারপর দুটো বড় সাদা পাথর আমার হাতে দিয়ে বলল, ঠুকে দেখ, জোরে ঠুকবি। ঠুকতেই ঝিলিক দিয়ে আগুনের ফুলকি দেখা গেল। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, চকমকি? চকমকি পাথরের কথা গল্পের বইতে পড়েছে শুধু। পাথর দুটোকে মনে হলো কোনো রূপকথার জিনিস আমার হাতে। বিষ্ণু বলল, হ্যাঁ, এরকম কত পাথর আছে ওখানে, তোর জন্য আনবো ভেবেছিলাম, ভুলে গেলাম। এ সময় রেনু দরজা ঠেলে ভেতরে ঢুকল। ছুটে কাছে এসে বলল, আমি একবার আগুন জ্বালবো। আমি পাথর দুটো রেনুকে দিতে যাচ্ছিলাম। বিষ্ণু বলল, না না, রেনু পারবে না, ওর হাত পুড়ে যাবে। রেনু ঠোঁট উল্টে বলল, ইস, মোটেই হাত পোড়ে না, আমি এর আগে জ্বালিয়েছি তো। বিষ্ণু রেগে গিয়ে বলল, তুই আমাকে না বলে আমার জিনিসে হাত দিয়েছিস? কেন হাত দিয়েছিস? কাকিমা বলেছে। মা তোকে আমার জিনিসে হাত দিতে বলেছে? হ্যাঁ, বলেছেই তো। মাকে ডাকি? রেনু আবার এক ছুটে দরজার কাছে গিয়ে বলল, হাত দিয়েছি, বেশ করেছি, আবার দেব, কি হবে? বিষ্ণু তাড়া করতেই রেনু পালিয়ে গেল। রেনুটা বড্ড দুষ্টু আর দুরন্ত। সবাই জানে বিষ্ণু নিজের জিনিসপত্রের দারুণ যত্ন নেয়, তবু রেনু তাতে হাত দেবেই। বিষ্ণু কৃপণ ভাব স্বার্থপর নয়। তার জিনিসপত্র সে অন্যদেরও ব্যবহার করতে দিতে পারে, কিন্তু নিজের তত্ত্বাবধানে। হঠাৎ ঘাঁটাঘাঁটি করা সে পছন্দ করে না। বিষ্ণু বলল, দার্জিলিংয়ে আরেকটা জিনিস কিনেছি, দেখবি? চামড়ার বাক্স খুলে বিষ্ণু সাবধানে একটা দূরবীন বার করল। নিজের জামা দিয়ে খুব স্নেহের সঙ্গে সেটাকে মুছে টুছে বলল, খুব পাওয়ারফুল, এক সাহেবের ছিল, এটা দিয়ে অনেক দূরের জিনিস দেখা যায়। আবার যদি উল্টো করে ধরে দেখিস তাহলে কাছের জিনিসও অনেক দূরের মনে হবে। জিনিসটায় হাত দিয়ে আমার কেমন যেন শিরশিরে অনুভূতি হলো। কলাম্বাস দূরবীন চোখে লাগিয়ে দেখলেন, গ্যালিলিও, ক্যাপ্টেন কুক বইতে পড়া এসব যে সত্যি সত্যি কখনো নিজের হাতে নিয়ে দেখব। ঘর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বিষ্ণু বলল, চল, ছাদে চল। ছাদে আমার আর বিষ্ণুর একটা চমৎকার আড্ডা দেবার জায়গা আছে। বিষ্ণুদের বাড়ির পেছনে খানিকটা পোড়ো জমি, সেখানে ৩টে নারকোল গাছ ৩ বন্ধুর মতন কাঁধ জড়াজড়ি করে বেড়ে উঠেছে। বিষ্ণুদের ছাদও ছাড়িয়ে গেছে। ছাদের এক কোণে তারা চমৎকার ছায়া দেয়। সেই কোণটাতে মাঝে মাঝে ঘোর দুপুরেও আমি আর বিষ্ণু এসে বসি, বই পড়ি, দেশ বিদেশের গল্প করি, কিংবা খাতা পেন্সিল নিয়ে কাটাকুটি খেলি। এক একদিন আমরা ওখানে ঘুমিয়েও পড়েছি। আজ রোদ নেই, আকাশে মেঘ। দূরবীন চোখে লাগিয়েও মেঘের মধ্যে আর কিছু দেখা যায় না। বহু দূরের দূরের বাড়ির ছাদ বেশ স্পষ্ট দেখা যায় অবশ্য। তবু আমি একটু নিরাশ হলাম। আমার আকাশ দেখার ইচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মেঘ না থাকলে কি এতে স্বর্গ পর্যন্ত দেখা যায়? বিষ্ণু আমার চেয়ে অভিজ্ঞ। সে হেসে বলল, ধ্যাত বোকা, স্বর্গ কি চোখে দেখা যায় নাকি? জ্যান্ত অবস্থায় কেউ স্বর্গ দেখতে পায় না। তাহলে তো সবাই দেখে নিত, তাহলে আর যুধিষ্ঠিরকে অত কষ্ট করতে হতো না। তখন তো দূরবীন ছিল না। হ্যাঁ ছিল, পুষ্পক রথ ছিল আর দূরবীন ছিল না, তা কখনো হয়? তাহলে এটা দিয়ে চাঁদের পাহাড়ের চরকাবুড়িকে দেখা যাবে?
বিষ্ণু আমতা আমতা করে বলল, তা যেতেও পারে, তবে সূর্য চাঁদ এসব দেখতে গেলে আরও পাওয়ারফুল জিনিস লাগে, তাকে বলে টেলিস্কোপ। বাবাকে বলবো আমাকে একটা টেলিস্কোপ কিনে দিতে। আমি উৎসাহিত হয়ে বললাম, জানিস, আমি ভূগোলের বইতে পড়েছি, এখনও অনেক গ্রহ কিংবা ধূমকেতু আবিষ্কার হয়নি। যদি সেরকম একটা হঠাৎ দেখতে পাই। বিষ্ণু বলল, বাবা টেলিস্কোপ কিনে দিলে আমরা রোজ সন্ধেবেলা তাতে চোখ লাগিয়ে বসে থাকব। যদি সেরকম একটা গ্রহ আবিষ্কার করে ফেলি, তাহলে ভূগোলের বইতে তোর আর আমার নাম একসঙ্গে থাকবে। সেই গ্রহটার নাম কি দেব বলতো? চট করে কোনো নাম আমার মনে এলো না। বললাম, তুই বল। যেন আগে থেকেই নাম ঠিক করা ছিল। এইভাবে বিষ্ণু বলল, নাম দেব হৈমন্তী, হৈমন্তী কাকিমার নামে। হৈমন্তী কাকিমা তো হারিয়ে গেছে। এ নামে আমারও কোনো আপত্তি নেই। তৎক্ষণাৎ রাজি। কি যে ভালো লাগছিল ছাদে দূরবীন চোখে লাগিয়ে বসে থাকতে। নারকোল গাছের চিরুনির মতো পাতাগুলোও দুলছে। দুটো চিল মেতে উঠেছে ক্রমশ আরও উঁচুতে ওঠার প্রতিযোগিতায়। একটু একটু মেঘ সরে যাচ্ছে। আমি আকাশের দিকে চেয়ে আছি। হঠাৎ হয়তো চোখে পড়ে যাবে, ভাবা যায় না এমন এক দৃশ্য। মাঝখানটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক মতন ফোকাস করতে হয়। বিষ্ণু দেখিয়ে দিচ্ছিল। এ সময় দুপদাপ করে রেনু আবার ছাদে এলো। কাছে এসে বলল, দেখি দেখি, আমাকে একটু দেখতে দাও। আমরা কেউ রেনুর কথা গ্রাহ্য করলাম না। রেনু নাকি নাকি আবদারের সুর করে বলল, একবারটি দেখতে দাও না বাবা। তারপর রেনু আর কোনো সুযোগের অপেক্ষা না করে টপাস করে আমার হাত থেকে কেড়ে নিল দূরবীনটা। চলে গেল ছাদের অন্যদিকে। বিষ্ণু একেবারে আঁতকে উঠল। ব্যস্ত হয়ে বলল, এই এই, ভেঙে যাবে, শিগগির এদিকে আয়। রেনু তখন সেটা চোখে লাগিয়ে গভীর মনোযোগিনী। বলল, ভাঙবে না, বলছি ভাঙবে না, আমি আগেও এটাতে দেখেছি। বিষ্ণু এবার খুব রেগে গেল। উঠে দাঁড়িয়ে বলল, রেনু, ভালো হবে না বলছি, শিগগির দিয়ে যা, এক্ষুনি। দাঁড়াও না বাবা, দেখা হয়নি। রেনু, ভালো হবে না বলছি। তাড়াহুড়ো করতে গিয়ে রেনু সত্যিই সেটা ফেলে দিল হাত থেকে। ধড়াস করে উঠল আমার বুক। ভাঙেনি অবশ্য, কিন্তু তাতেই বিষ্ণুকে মনে হলো যেন ও শারীরিকভাবে আঘাত পেয়েছে। ও আর ধৈর্য রাখতে পারল না। ছুটে গিয়ে ঠাস ঠাস করে চড় মারল রেনুকে। রেনু একটুক্ষণ ঝিম মেরে দাঁড়িয়ে রইল। তারপর ই শব্দ করে বিষ্ণুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে আঁচড়ে কামড়ে দিতে গেল। বিষ্ণু ওকে মারতে লাগলো এলোপাথারি, বড্ড বেশি। একসময় রেনু ডুকরে কেঁদে উঠল। আমি ওদের কাছে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। বেশ রাগ হয়েছিল রেনুর ওপর। এখন রেনুর কান্না দেখে মায়া হলো। রেনু বড্ড অসুখে ভোগে, দুর্বল শরীর। দুষ্টুমি করলেও ওকে বড্ড জোর মেরেছে বিষ্ণু। ওর মাথায় হাত বুলিয়ে বললাম, কাঁদিস না রে, তোর বেশি লেগেছে? কেন ওটা নিতে গেলি? আচ্ছা, আমি বিষ্ণুকে বকে দিচ্ছি। এই বিষ্ণু, তুই কি রে, এত জোরে কেউ মারে? বিষ্ণুর তখনও রাগ কমেনি। ধমকে উঠে বলল, ওকে আরও মারা উচিত, ও আমার সব জিনিসে হাত দেয়। রেনু জিভ দেখিয়ে বলল, মারো তো দেখি। বিষ্ণু সত্যি সত্যি রেনুকে আবার মারতে গেল। আমি ওর হাত মুচড়ে ধরে বললাম, কি হচ্ছে কি? রেনুটা অদ্ভুত মেয়ে। হঠাৎ কান্না থামিয়ে আমার হাতটা ঠেলে দিয়ে ঝংকার দিয়ে বলল, আমার দাদা আমাকে মেরেছে, তাতে তোমার কি? বেশ করবে, মারবে। তুমি কেন আমার দাদাকে বকবে? আমিও অবাক, বিষ্ণুও অবাক। বিষ্ণু হো হো করে হেসে উঠে বলল, দেখলি তো? রেনু তারপর আমাকে বলল, তুমি আমার দাদাকে খবরদার বকবে না। বিষ্ণু বলল, এই রেনু, তুই নিজে দুষ্টুমি করেছিস, আবার চোখ রাঙাচ্ছিস। বেশ করব, আমার যা খুশি করব। দিন দিন বড্ড অসভ্য হয়ে যাচ্ছিস, জ্যাঠাইমাকে বলে দেব। বাদল তোকে কত গল্পের বই পড়ে শুনিয়েছে। ওসব গল্প আমি আগেই জানি। তুই ক্ষমা চা বাদলের কাছে। দোষ করলে ক্ষমা চাইতে হয়। বল, আমি আর এরকম করব না। আমি বলবো না। আমাকে আরো মারবে? মারো। পরবর্তী জীবনে এইসব ঘটনার উল্লেখ করে কতবার রেনুকে রাগিয়েছি।
সূর্য ঘণ্টাখানেক ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো উদ্দেশ্যহীনভাবে, যেন তার কোনো কাজ নেই। সে নগর দর্শনে বেরিয়েছে, কর্নওয়ালিস স্ট্রিট, শিয়ালদা, আবার মানিকতলা ঘুরে এসে মসজিদ বাড়ি স্ট্রিটের কাছে ব্ল্যাক স্কোয়ারের পাশে এসে দাঁড়ালো রেলিংয়ে ভর দিয়ে। তখন সকাল 10টা। এই সময় পথে বেশ ভিড় থাকে। ধুতির মধ্যে শার্ট গুঁজে তার উপরে কালো কোট চাপিয়ে কেরানি বাবুরা হুড়োহুড়ি করে অফিস যায়। কারো পায়ে পামশুর সঙ্গে মোজা হাঁটু পর্যন্ত। ফেরিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালাদের খালি গা। সামনেই একটা দশকর্ম ভাণ্ডারের গুড়ের হাঁড়ির মুখে কয়েক হাজার মাছি। সূর্য 1 পয়সার কড়াই ভাজা কিনে নিয়ে শূন্যে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে মুখ দিয়ে লুফে নিয়ে কটর মটর করে চিবোচ্ছে। প্রমথেশ বড়ুয়া মুক্তি ছবিতে ছুঁড়ে ছুঁড়ে মুড়ি খাওয়া দেখানোর ফলে সবাই তখন সেই অনুকরণে মুড়ি ছোলা খায়। রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে, কারুর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই সূর্যর। শুধু সে মাঝে মাঝে অভ্যেসবশত বাঁ হাতের কবজির দিকে তাকাচ্ছে, ঘড়ি দেখার জন্য, যদিও ঘড়ি সেখানে নেই। পার্কের অন্যদিকে বেশ ভিড় ও হইহল্লা চলছে। একজন পকেটমার ধরা পড়েছে সেখানে। সূর্য সেদিকে যাবার কোনো উৎসাহ বোধ করল না। খানিক বাদে একজন রোগা মতন লোক, গায়ে চাদর জড়ানো, সূর্যকে জিজ্ঞেস করল, রাজবল্লভ পাড়াটা কোন দিকে বলতে পারেন? সূর্য আন্দাজে হাত তুলে বলল, সে অনেক দূরে, ওই দিকে। এক্ষুনি না গেলে চলবে না, কি করে যে যাই? আপনার কি সেখানে আর্জেন্ট বিজনেস আছে? আমার মেজদা মরণাপন্ন। চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। সূর্য সেই লোকটি পাশাপাশি হাঁটতে লাগলো। আর্জেন্ট বিজনেস ও মেজদা মরণাপন্ন, এগুলো কোড। কিছু দূর যাবার পর সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে রোগা লোকটি বলল, তুমি এখান থেকে সোজা খিদিরপুর চলে যাও। সেখানে বাজারের পাশে সিরাজুল তারিকের ডেকোরেটার্সের দোকান আছে। ওখানে গিয়ে তারিক সাহেবের সঙ্গে দেখা করে বলবে মেজদার অসুখ সেরে গেছে। তাহলেই তিনি তোমাকে চিনতে পারবেন। তখন উনি যা করতে বলবেন সেরকম করবে। সূর্য বলল, খিদিরপুর কিভাবে যেতে হয় আমি তো জানি না। রোগা লোকটি এতক্ষণ পরে ভালো করে সূর্যের দিকে তাকালো। তারপর বলল, তুমি কি ব্ল্যাক স্কোয়ার আগে চিনতে? সূর্য বলল, না। সেরকম খিদিরপুর কোথায় সেটাও তোমাকে খুঁজে নিতে হবে। আজকেই যাওয়া দরকার? হ্যাঁ, ধর্মতলায় চলে যাও। ওখান থেকে খিদিরপুরের ট্রাম ধরবে। এই ধরো, এখন থেকে 1 ঘন্টা পরে পৌঁছলেই চলবে। অকস্মাৎ কথা বলা শেষ করে লোকটি বাঁ দিকে হাঁটতে আরম্ভ করল। সূর্য হাঁটতে শুরু করলো তার বিপরীত দিকে। এটাই নিয়ম। আর একবারও পেছনে না তাকিয়ে সূর্য হেঁটে গেল অনেক দূর পর্যন্ত। তারপর একটা ট্যাক্সি ধরল। খিদিরপুরে একটা মাংসের দোকানের পাশে সিরাজুল তারিক অ্যান্ড সন্সের ডেকোরেটার্সের দোকান। একটা ঠেলাগাড়ি থেকে তেরপল আর চেয়ার নামানো হচ্ছে। দ্বিধা না করে দোকানের ভেতরে ঢুকে গেল সূর্য। একটা ফর্সা টুকটুকে চেহারার লোক এক মনে খাতায় হিসেব লিখছিলেন। সূর্য তাকে জিজ্ঞেস করল, তারিক সাহেব আছেন? লোকটি মুখ না তুলেই জিজ্ঞেস করলেন, কি খবর? সূর্য ফের জিজ্ঞেস করল, তারিক সাহেব আছেন কি? লোকটি হিসেব শেষ করে ধীরে সুস্থে খাতা বন্ধ করলেন। তারপর সূর্যর চেহারার দিকে চোখ রেখে বললেন, ওনার সঙ্গে আপনার কিছু দরকার আছে কি? কি খবর? সূর্য বলতে যাচ্ছিল যে তারিক সাহেবের সঙ্গেই আমি কথা বলতে চাই, কিন্তু সেই সময় সে একাধিকবার কি খবর এই প্রশ্নের মানে বুঝতে পারল। এই লোকটি তারিক সাহেব। তখন সে তাড়াতাড়ি বলল, মেজদার অসুখ সেরে গেছে। ফর্সা লোকটি উল্লসিত মুখে বললেন, সেরে গেছে? বাহ, তাহলে আর চিন্তা কি? আসুন, ভেতরে আসুন। দোকানের পেছন দিকে পর্দা টাঙানো। সেটা সরালে আরেকটা ছোট ঘর। দিনের বেলাতেও সেখানে অন্ধকার। আলো জেলে দিয়ে লোকটি বললেন, এই গরিবের নামই সিরাজুল। আপ তশরিফ রাখিয়ে, আরামসে ব্যাঠিয়ে। আরও 8 ঘন্টা দেরি আছে।
আমি একটু বাদেই আপনার জন্য এসে যাচ্ছি। সেই ছোট ঘরে চুপচাপ বসে রইল সূর্য। ঘরখানায় কাপ, ডিশ, কাচের গেলাস এইসবে ঠাসা। চেয়ারগুলো ভেলভেটে মোড়া, সিংহাসনের মতন। সেরকম একটা চেয়ারে সূর্য বসে আছে। বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। ০.৫ ঘন্টা দেরি আছে, এর মানে কি? ঘরে একটা কোনো কাগজপত্র নেই যে চোখ বুলানো যায়। তারিক সাহেব একটু বাদে ২ কাপ চা নিয়ে ফিরে এলেন। ঘরে আরও ২টি সিংহাসন টাইপ চেয়ার থাকতেও তিনি টেবিলের তলা থেকে একটা টুল বার করে তাতে বসলেন। চায়ে চুমুক দিলেন বেশ আরাম করে। লোকটিকে দেখলেই মনে হয় জীবন রসে বেশ মজে আছেন। মুখে কোনো রেখা নেই। যে কটা দিন বেঁচে আছি হাসি খুশিতে থাকা যাক, এই রকম একটা ভাব। সূর্য চা খায় না, কিন্তু তারিক সাহেব তাকে জিজ্ঞেস না করেই চা নিয়ে এসেছেন। এক্ষেত্রে প্রত্যাখ্যান করা যায় না। সূর্য ভদ্রতা করে ২-১টা ছোট চুমুক দিল। তারিক সাহেব জিজ্ঞেস করলেন, আপনার উমার কত হবে? 16, 17? 16। দেখুন, ঠিক ধরেছি। আমার একটা হবি আছে, কি জানেন? মানুষ দেখলেই আমি তাকে স্টাডি করি। বহুত জিনিস মিলে যায়। আচ্ছা, আপনার ফাদার কি রেল কোম্পানিতে নকরি করেন? সূর্য চুপ করে রইল। এই সমস্ত কন্ট্রাক্টে পরস্পরের কাছে পরিচয় দেওয়া নিষিদ্ধ। হরকুমার তাকে বারবার এই কথা বলে গেছেন। তারিক সাহেবের আন্তরিক ব্যবহার সত্ত্বেও সে এই নিয়ম ভাঙতে পারে না। তারিক সাহেবের প্রশ্নে সে অনায়াসে ঘাড় নেড়ে দিলে ল্যাঠা চুকে যেত, কিন্তু সূর্য তাও দিল না। তারিক সাহেব ওদিকে আর না গিয়ে অন্য প্রসঙ্গ তুললেন। বললেন, হরবাবুর ডেথ হয়ে গেল। এমন মানুষ আর মিলবে না। আপনি তার জন্য যা সেবা করেছেন, কোনো ছেলে তার বাপের জন্যে এমন করে না। সূর্যের মুখ ভাবলেশহীন। প্রশংসায় বিচলিত হবার ছেলে সে নয়। লাজুক বিনীত ভাবও তার মুখে ফোটে না। হরবাবুর মালপত্তর সব আপনার হেফাজতে আছে, তাই তো? হরদার তো মালপত্তর কিছু ছিল না। ছিল না? আমি কখনো দেখিনি কিছু। একটার বেশি ২টো জামা ছিল না। মাদুরে শুতেন। একটা মাল ছিল। একটুক্ষণ চুপ করে থাকবার পর তারিক সাহেব আবার বললেন, আপনি আমার ছোটা ভাইয়ের মতন। আপনি আমাকে জানেন না। আমি দাদা লোকদের সঙ্গে বহুত দিন ধরে কাম করছি। পুলিশ আমায় ছুঁতে পারে না। এই বিজনেসটায় ওদের চোখে ধুলো দিই। আমার টাকা পয়সা সব আংরেজ হটাবার জন্যে। আপনাকে আমি এল্ডার ব্রাদার হিসেবে অ্যাডভাইস করছি। আপনি বহুত ছেলে মানুষ। হরবাবুর মালটা আপনার কাছে রাখবেন না। সূর্য উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় যে ব্যক্তিটি ঢুকল তাকে দেখে সূর্য অবাক হয়ে গেল আরও বেশি। এই সেই রোগা লোকটি যার সঙ্গে কিছুক্ষণ আগেই সূর্যর দেখা হয়েছিল পার্কের সামনে। লোকটি একই জায়গায় আসবে, অথচ সূর্যকে সঙ্গে আনেনি। সূর্য ১ ঘন্টার অনেক আগেই এসে পৌঁছেছে। তারিক সাহেব খাতির করে বসালেন লোকটিকে। বললেন, শঙ্করবাবু, চা খাবেন? শঙ্করবাবু হাতের ইঙ্গিতে বললেন না। তারপর জিজ্ঞেস করলেন, জিনিস পেয়েছেন? হ্যাঁ, কিছু কিছু। দেখি। এক্ষুনি দেখবেন? আমার বেশি সময় নেই। তারিক সাহেব কাপ ডিশ ভর্তি র্যাকটা সম্পূর্ণ ঘুরিয়ে দিলেন। উল্টো দিকে আরেকটা র্যাক। সেখান থেকে একটা কার্ডবোর্ডের বাক্স এনে বললেন, এই নিন, ৩ ডজন। শঙ্করবাবু বাক্সটা খুলে এক নজর দেখেই আবার বন্ধ করে দিলেন। বললেন, আর কিছু পেলেন না? না, বহুত টিকটিকির হুজ্জত। কত দাম? সে আপনাকে ভাবতে হবে না। না না না, আপনি নিজে কত টাকা খরচ করবেন? আমার কাছে কিছু টাকা আছে। এখন থাক। শঙ্করবাবু আবার ফিরলেন সূর্যের দিকে। এতক্ষণ ওর সঙ্গে একটাও কথা বলেননি। এবার জিজ্ঞেস করলেন, হরদার জিনিসটা
তোমার সঙ্গে এখন আছে? সূর্য বলল, না। কাল এইরকম সময় ওটা এই দোকানে পৌঁছে দিয়ে যেও। হরদা ওটা আমাকে আমার কাছেই রাখতে বলেছেন। তখন রাখার দরকার ছিল, এখন নেই। এখন ওটা আমাদের দরকার। হরদা ওটা তো আমার কাজ ছাড়া করতে বলেননি। ও জিনিসটা হরদার নিজের নয়, আমাদের দলের। আমাদের দলের প্রয়োজনে লাগবে। হরদা আমার উপর ভার দিয়ে গেছেন ওটা কাজে লাগাতে। শঙ্কর এবার খানিকটা বিরক্ত হয়ে তাকালেন সূর্যের দিকে। কড়া গলায় বললেন, হরদা তোমাকে আমার নির্দেশ মেনে চলতে বলেছেন কিনা? দলের নির্দেশ মানতে বলেছেন। আমি দলের হয়ে কথা বলছি, আমরা ওই জিনিসটা ফেরত চাই। কিন্তু হরদা আমাকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে গেছেন, অন্য কারোর কথা শুনে আমি তা অগ্রাহ্য করতে পারবো না। তুমি ওটা দেবে না? না। সূর্যর দিকে এক নজর তাকালেই বোঝা যায় এ ছেলে কারুর কথায় নতি স্বীকার করবে না। ভয় ডরের চিহ্ন মাত্র এর মুখে নেই। একসেবে সূর্যকে খানিকটা নির্বোধ বলা যায়, কারণ পরিস্থিতি অনুযায়ী কৌশল অবলম্বন করার মনোবৃত্তিও তার নেই। গোয়ারের মতন বিপদের ঝুঁকি নেওয়াই তার শখ। চলে আসার জন্য সূর্য চেয়ার ঠেলে উঠে দাঁড়াতেই অপর দুজন বললেন, বসো বসো, ব্যস্ত হচ্ছ কেন? সূর্য বসল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তারিক সাহেব ও শঙ্করবাবু আরও কিছুক্ষণ ধরে নানাভাবে সূর্যর কাছ থেকে হরকুমারের পিস্তলটা আদায় করার চেষ্টা করলেন। সূর্যকে একটুও বাঁকানো গেল না। শঙ্করবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিগগিরই একটা বড় অ্যাকশন শুরু হবে। আমাদের এখন অস্ত্র বিশেষ দরকার। কার্ডবোর্ডের বাক্সটা খুলে সূর্যকে দেখিয়ে বললেন, এই দেখো, তারিক সাহেব আমাদের টোটা জোগাড় করে দিয়েছেন। শুধু শুধু জিনিসটা তোমার কাছে আটকে রাখছো। ঠিক আছে, তোমাকে একটা অ্যাকশনে পাঠাবো, তুমি পারবে? তারিক সাহেব বললেন, শঙ্করবাবু, এ তো একদম লড়কা, একে ছেড়ে দিন, আরেকটু বাড়া হোক। ও নিজেই তো কারুর কথা শুনতে চাইছে না। তা হোক, তবু আপনি দুসরা কারুকে পাঠান। শঙ্করবাবু স্থির নয়নে কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, ওকে শেষবারের মতন বলছি, ও যদি কাল দুপুরের মধ্যে জিনিসটা এখানে দিয়ে যায়, ওকে এবারের মতন ছেড়ে দিতে পারি। কি দেবে? না। তাহলে তুমি যেতে রাজি? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে চন্দননগরে যেতে হবে। সেখানে আমাদের বাড়ি ঠিক করা আছে। আপাতত কয়েকদিন সেখানে লুকিয়ে থাকবে, যথাসময়ে আমাদের নির্দেশ পাবে। কবে যেতে হবে? কাল, কিংবা ধরো পরশু। কালই যাব। শঙ্করবাবু তারিক সাহেবের দিকে ফিরে বললেন, তারিক সাহেব, এক গ্লাস পানি খাবো। ইঙ্গিত বুঝে তারিক সাহেব বেরিয়ে গেলেন ঘর থেকে। শঙ্করবাবু তখন বললেন, কাল ঠিক 1:30টার সময় হাওড়া স্টেশনে ঘড়ির নিচে দাঁড়িয়ে থাকবে। সেখান থেকেই একজন লোক তোমাকে নিয়ে যাবে চন্দননগরে। কাল তোমার কোড হবে জিনিস আর দাম, ওদিকে কোড হবে মূলো আর বাঁধাকপি। চন্দননগরে কেউ তোমার নাম জিজ্ঞেস করলে তুমি বলবে তোমার নাম অমর, অমর পালিত কিংবা লাহিড়ি। তুমি বেকার, তোমার মাসিমার বাড়িতে বেড়াতে গেছ। ফরাসি চন্দননগর ছাড়া ইংরেজ চন্দননগরে কখনো পা দেবে না। ঠিক আছে? সূর্যের একবার মনে হলো তার বাবার নাম অমর, সুতরাং এই ছদ্মনাম তার পক্ষে নেওয়া ভালো দেখায় না। কিন্তু সে কথা সে প্রকাশ করল না। নামে কি আসে যায়।